প্রিয় দর্শক, আমি আছি জেলা ক্রীড়া সংস্থা ভবনের সামনে। গতকাল যে 12ই সেপ্টেম্বর রামু বনাম যে টেকনাফের যে ফাইনাল খেলা ছিল ডিসি ফুটবল টুর্নামেন্টের ম্যাচটি ছিল, এই ম্যাচকে কেন্দ্র করে এই খেলা যেহেতু ঠিক সময় এবং অব্যবস্থাপনার কারণে যে ভাঙচুর চালিয়েছে সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবলের যে ফাইনাল ম্যাচকে ঘিরে যে রণক্ষেত্র তৈরি হয়েছে, সেই রণক্ষেত্র হওয়ার পরে যে খেলার মাঠের যে বাইরের এবং ভিতরে যে কি পরিমাণ যে ভাঙচুর চালিয়েছে সেই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা জানি এটি হচ্ছে যে গতকালের যে ঘটনা, শুক্রবার যে 12 সেপ্টেম্বর যেটি বিকেলে যে বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামের যে রামু বনাম যে টেকনাফ উপজেলার যে মধ্যকার যে প্রতীক্ষিত যে ফাইনাল ম্যাচটি একেবারে মাঠে গড়ানোর আগে ভেস্তে যায়। সেখানে মাঠে খেলোয়াড়রা উপস্থিত হতে না পারলেও কিন্তু দর্শকদের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতিতে একেবারে পুরো মাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল, যেটি ছিল একেবারে নজিরবিহীন একটি বিশৃঙ্খলার জন্ম দিয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের যে ঘটনাটি ঘটেছে সেটি। মূলত এখানে বেশ কিছু কারণে মূলত ভাঙচুর হয়েছে। সেই ভাঙচুরের ঘটনাটা অব্যবস্থাপনার বেশ কিছু কারণও এখানে রয়েছে। তার মধ্যে রয়েছে গ্যালারি মাঠ দখল করেছেন এবং সেই সাথে টিকিট কেলেঙ্কারি হয়েছে, যেখানে ৬ থেকে ৭,০০০ ধারণ ক্ষমতা যে সম্পূর্ণ যে স্টেডিয়াম, সেখানে ৫০ থেকে ৬০,০০০ মানুষ প্রবেশ করে এবং সেই সাথে রয়েছে একেবারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আবার সংঘর্ষ হয়েছে এবং বেশ কিছু ভাঙচুর হয়েছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে। কখনো আইনশৃঙ্খলা বাহিনীর উপর, কখনো হচ্ছে আয়োজক কমিটির সদস্যদের উপর, কখনো আবার সাংবাদিকদের উপর। সব মিলিয়ে হচ্ছে একেবারে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখানে যেভাবে বাহিরে যেভাবে ভাঙচুর হয়েছে, ভিতরে কিন্তু একেবারে ভাঙচুরের আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অংশে যে ভাঙচুর চালিয়েছে, খুবই ন্যাক্কারজনক ঘটনা। তবে এই যে ন্যাক্কারজনক ঘটনার পূর্বে বেশ কিছু কারণ আমরা যেটা দেখেছি, কারণ যেটা জানি, ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল এই বিকেল ৩টার দিকে, কিন্তু দুপুর গড়াতেই কিন্তু স্টেডিয়ামে দর্শক একেবারে খানায় খানায় পূর্ণ হয়ে যায়। ধারণ ক্ষমতা যেখানে যেহেতু ৮,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন একটা স্টেডিয়াম, সেখানে কিন্তু ৫০ থেকে ৬০,০০০ দর্শক পরিপূর্ণ হয়ে যায়। পরবর্তীতে গ্যালারিতে জায়গা না পেয়ে উত্তেজিত দর্শকরা গেট ভেঙে, একের পর এক গেট ভেঙে যে স্টেডিয়ামের যে দক্ষিণ পাশের যে গেট ভেঙে যে হাজার হাজার দর্শক প্রবেশ করে, এরপর থেকে আর খেলা পরিচালনার মতো পরিবেশ আর থাকেনি। পরবর্তীতে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকবার চেষ্টা চালিয়েছেন, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এই সব মিলিয়ে অন্যদিকে হচ্ছে খেলা না দেখতে পেরে দর্শকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। সে সাথে আরেকটি বিষয় হচ্ছে টিকিট কেলেঙ্কারি ছিল। যেখানে টিকিটের দাম ছিল মাত্র ৫০ টাকা, কিন্তু সেখানে অভিযোগ আছে যে একটা টিকিটে ২০০ থেকে ৫০০ টাকা নিয়েছে, আবার কোনো টিকিটে ১৫০০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে দর্শকদের। তবু বাড়তি টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেও অনেকে মাঠে প্রবেশ করতে পারে নাই। এত আরেকটা ক্ষোভের জন্ম দিয়েছিল গতকালের যে খেলাটি। আবার সে সাথে রয়েছে অতিরিক্ত ভিড় সামাল দিতে মাঠে তখনই নামে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ দর্শকদের বের করে দিতে গেলে আবার মাঠ থেকে সেখানেও উত্তেজনা বিরাজ করেছিল। এক পর্যায়ে দর্শকেরা আইন শৃঙ্খলা বাহিনী এবং গ্যালারির দিকে ইট-পাটকেল ছুটতে অনেক সময় পর দেখি যে ৬টার পরে আরো ঘটনা বেশি উত্তেজিত হয়, বিশেষ করে যখন আয়োজক কমিটি বলেন খেলা স্থগিত, তখনই একেবারে মাগরিবের ১০ মিনিট আগে গ্যালারি ভেঙেই কিন্তু দর্শকরা মাঠের ভিতরে প্রবেশ করে। তখন একেবারে মাঠের ভিতরে প্রবেশ করে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা ক্রীড়া সংস্থা সাংবাদিকদের জন্য নির্ধারিত ভিআইপি গ্যালারি সবখানে ভিতরে প্রত্যেকটা রুমে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং যেভাবে মাঠের বাহিরে যেভাবে ভাঙচুর চালিয়েছে, মাঠের ভিতরেও ঠিক ভাঙচুর চালিয়েছে। ইতিমধ্যে আজকে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এখানে পরিদর্শন এসেছেন এবং তিনি বলেছেন ইজারাদার যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে টিকিট ইজারাদারদের কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এমনটাই সচেতন মহল দাবি করছেন। সে সাথে রয়েছে খেলা আয়োজক কমিটির অব্যবস্থাপনার কারণে এমনটা এই ঘটনা ঘটেছে। বিক্রি করেছি, আরো আমাদের ১০,০০০ থেকে আরো অনেক টিকিট থেকে গেছে।
কিন্তু কালোবাজারে এই টিকিট 15-20 হাজার টাকা, সরি 15-20 হাজার মানুষকে টিকিট বিক্রি করছে, আর আমরা ইজারাদাররা টিকিট বিক্রি করছি 50 টাকায়। আমরা প্রত্যেকটা অনলাইন নিউজ বলেন, ইয়েতে বলেন, আমরা লাইভে দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা আমাদের ইয়ে ছিল যে আমরা 50 টাকা দামে টিকিট বিক্রি করছি, 51 টাকা শুধু আমরা টিকিট বিক্রি করি। কিন্তু কালোবাজারে এই টিকিট 100, 150, 200, 500 যে যা পারছে তা বিক্রি করছে। কত দর্শক কালকে প্রবেশ করছিল? কালোবাজারিরা 15 থেকে 20 হাজার টিকিট সেল করছে, ওর 15 থেকে টিকিট মানুষকে ইয়ে দিচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে আমরা 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 ইজারা নিয়ে, আমরা 4,65,000 টাকার ইজারা নিয়ে আমরা টিকিট বিক্রি করতে পারছি 7 থেকে 7,500। আমাদের চেয়ে তারা আরো বেশি লাভবান হয়েছে। সুতরাং আমি আশা রাখবো কালোবাজারিরা সে যেভাবে হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি। গতকালের খেলার আগের দিন 11 তারিখ আগে রাতে যেটা কালোবাজারি যে টিকিটগুলো ধরছে, জি, তাদেরকে ধরার পরে কিন্তু আপনারা কোনো এজাহার দেননি। জি, এখন জনমহলে যেটা কষ্ট রয়ে গেছে সেটি হচ্ছে আপনারা যেহেতু ধরেন নাই, তারা বলছে এইটার সাথে আপনারা সংশ্লিষ্ট আছেন, না হলে তাদের বিরুদ্ধে দুইটা দিন পার হয়ে গিয়েছে, অথবা সাথে সাথে কেন আপনারা এজাহার দেওয়া দেননি? আমরা খেলা যেহেতু জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজারের বিশ্বকাপ খেত, কক্সবাজারের ওয়ার্ল্ড কাপ খেত, এটা মানুষের প্রচুর উন্মাদনা উৎসাহ, মানুষ আমরা টিকিট বিক্রি প্লাস আমি প্লেয়ার, আমরা আমাদের প্লেয়ারদেরকে কন্ট্রোল, আমাদের দর্শক কন্ট্রোল সব ওভারঅল মিলে আমরা জেলা ক্রিকেট হাউস থেকে জানিয়েছি আমরা খেলার পরে গিয়ে যাদের আমরা শনাক্ত করছি তাদের বিরুদ্ধে আমরা এজাহার করে আমরা মামলা করব। সুতরাং খেলার পরে গিয়ে আমরা মামলা করার জন্য তাদের সাথে সাথে এজাহারটা দিই নাই। এই আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, যেটির কারণে মানে সংঘাতটা আসলে এড়ানো সম্ভব হয়নি, কন্ট্রোল করা সম্ভব হয়নি। আপনারা যে আজকে গতকালকে যে খেলা ছিল 12 তারিখ 12 সেপ্টেম্বর, যেটা ফাইনাল খেলা ছিল রামু বনাম টেকনাফ, এই খেলাকে কেন্দ্র করে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনোভাবে বৈঠকে বসেছেন কিনা? আসলে শৃঙ্খলা রক্ষার্থে এর আগের দিন অথবা এর আগের দিন আসলে আমরা আমাদেরকে এডিসি স্যার আমাদেরকে ডেকেছিলেন গত ফাইনাল খেলার 2 দিন আগে। আমরা ওখানে আমাদের ক্রীড়া অফিসার আলাউদ্দিন সাহেবকে বলেছিলাম আমাদেরকে পুলিশ সাপোর্ট দিতে হবে, আনসার সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, আমাদের এডিসি জেনারেল সাহেবকে আমরা এই কথাটা বলেছি। স্যার সাথে সাথে ক্রীড়া অফিসার সাহেবকে বলেছিলেন যে ওনাদেরকে আনসার সাপোর্ট দেন, পুলিশ সাপোর্ট দেন। কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা কালকে 12:30-1টার আগে কোনো ধরনের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই নাই। যদি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য সহযোগিতা পাইতাম, ওনাদের হেল্প পাইতাম, আমরা আমাদের এই গেটগুলো দর্শকরা আমাদের এই গেটগুলো ভাঙতে পারতো না, আমরা খুব সুশৃঙ্খলভাবে সব কিছু শেষ করতে পারতাম। ঠিক আছে, ধন্যবাদ।